নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে পৌঁছেছি মে মাসের তৃতীয় সপ্তাহে। আপনারা সবাই জানেন যে এই মাসটা আমরা সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে উদযাপন করছি। সত্যজিৎ রায়ের জন্ম মাস, অথচ তারিণী খুড়োর গল্প আসবে না তা কখনো হয়? তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তারিণী খুড়োর একটি অনবদ্য অভিজ্ঞতার কাহিনী, তারিণী খুড়ো ও বেতাল। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 থেকে। আর বেশি কথা না বাড়িয়ে তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, তারিণী খুড়ো ও বেতাল। শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে। সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তারই মধ্যে সন্ধ্যায় তারিণী খুড়ো এসে হাজির। হাতের ভিজে জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্তপোষে তার জায়গাটায় বসে তাকিয়াটা টেনে নিয়ে খুড়ো বললেন, ও সকাল থেকে সেই টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে, যেন থামতে আর চায় না। আরে ঘরে কি আর মন বসে? তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, বুঝলি? তা হ্যাঁ রে, কই আর সবাইকে ডাক। এই শোন শোন, ওই নিকুঞ্জকে বলে নতুন করে একটু জল ফুটিয়ে এক কাপ চা করতে বল। লোডশেডিং, তাই বসবার ঘরে দুটো মোমবাতি জ্বলছে। তাতে থমথমে ভাবটা তো কমেইনি, বরং বেড়েছে। নিকুঞ্জই জল চাপিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি থেকে ন্যাপলা, ভুলু, চটপটি আর সুনন্দনকে ডেকে আনলো। ন্যাপলা এসেই বলল, এই বাদলা দিনে মোমবাতির আলোয় কিন্তু ভূতের গল্প তো। মানে যদি আপনার স্টকে থাকে, দুটো গল্প তো অলরেডি বলা হয়ে গেছে না? আমার স্টক? আমার যা স্টক তাতে দুটো আরব্য উপন্যাস হয়ে যাবে, বুঝলি কিনা? তার মানে 2002 নাইটস। আমাদের মধ্যে ন্যাপলাই খুড়োর সঙ্গে তাল রেখে কথা বলতে পারে। আগে হ্যাঁ, তবে সব যে ভূতের গল্প তা অবশ্যই নয়। এখানে বলে রাখি যে তারিণী খুড়োর গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো গুল নাকি সত্যি সে কথাটা আর কোনোদিনও জিজ্ঞাসা করিনি। তবে এটা জানি যে 45 বছর ধরে ভারতবর্ষের নানা জায়গায় ঘোরার ফলে এই ভদ্রলোকের অভিজ্ঞতার স্টক অফুরন্ত। আজকে কিসের গল্প বলবেন জিজ্ঞেস করলো ভুলু। আজকেরটা ভূতেরও বলতে পারিস, আবার হ্যাঁ কঙ্কালেরও বলতে পারিস। এই কঙ্কাল আর ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না, বলল ন্যাপলা। তুই আর কি জানিস রে ছাকড়া? এক জিনিস না হলেও এক এক সময় এক হয়ে যায়। অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তাই হয়েছিল। শোনার যদি সাহস থাকে তাহলে বল, বলতে পারি আমি। আমরা 5 জন একসঙ্গে পরপর 3 বার আছি 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 বলার পর খুড়ো শুরু করলেন। শোন, আমি তখন ওই মালাবারে এলাচের ব্যবসা করে বেশ 2-1 পয়সা কামিয়ে আবার সেই ভবঘুরে কোচিন থেকে গেলাম কোয়েম্বাটুর, সেখান থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু টুরনুল, টুরনুল টু হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে কখনো চড়ি না। ভালো হোটেলে থাকি, শহরে ঘোরার ইচ্ছা হলে ট্যাক্সি ডাকি। হায়দ্রাবাদে যাওয়ার ইচ্ছা ছিল ওই সালারজাং মিউজিয়ামটা দেখার জন্য। স্রেফ একজন লোকের সংগ্রহ থেকে একটা পুরো যে মিউজিয়াম হয়ে যায় সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। মিউজিয়াম দেখে গোলকোন্ডায় একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়বো ভাবছি, এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা কেমন চনমন করে উঠল। হায়দ্রাবাদেরই আর্টিস্ট ধনরাজ মার্তণ্ড একজন
মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকার জন্য। তোরা রবি বর্মা নাম শুনেছিস? হ্যাঁ দেখ, শুনেছিস কিনা আমি জানি না। রাজা রবি বর্মা, বুঝলি, প্রাভাঙ্করের এক রাজবংশের ছেলে ছিলেন তিনি। পৌরাণিক ছবি এঁকে খুব নাম করেছিলেন ওই গত শতাব্দীর শেষ দিকটায়। ভারতবর্ষের বহু রাজার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব অয়েল পেন্টিং। কতকটা রবি বর্মার স্টাইলে ছবি আঁকে এই ধনরাজ মার্তণ্ড। আর আমি যখনকার কথা বলছি তা বছর 35 আগে। তখন লোকটার খুব নাম, খুব প্রসার। তার এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হলো। পুরুষ মডেল চেয়েছে, চেহারা ভালো হওয়া চাই, রোজ সিটিং দিতে হবে, আবার উপযুক্ত পারিশ্রমিকও দেবে। তোদের তো বলিছি সেই বয়সে আমার চেহারা ছিল একবারে লাইক এ প্রিন্স। তার উপর ডন বৈঠক দেওয়া শরীর, গায়ে জব্বা, মাথায় মুকুট, আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে দেওয়া যায়। যাই হোক, অ্যাপ্লাই করেই দিলুম, আর ডাকও এসে গেল 7 দিনের মধ্যে। ন্যাপলা, আরে আমার বিড়ির তাড়াটা কোথায় গেল? দে তো, আয় তো দে দে দেখি, একটা সুখ টান দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দে দে। হ্যাঁ শোন, তা নতুন খুঁড়ে দাড়ি কামিয়ে ভালো পোশাক পরে দুর্গা বলে হাজির হলো মার্তণ্ডের অ্যাড্রেসে। বাড়িটা দেখেই মনে হলো এককালে কোনো নবাবের হাভেলি টাভেলি ছিল। চারিদিকে মার্বেল, মোজাইক নকশা একেবারে ছড়াছড়ি। পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে। উর্দি পড়া বেয়ারা এসে আমাকে নিয়ে গিয়ে বসালো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে। সেখানে এই জনা 5 ক্যান্ডিডেট অপেক্ষা করছে, যেন ডাক্তারের ওয়েটিং রুম, বুঝলি। এদের মধ্যে একজনের চেহারাটা কেমন চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক করতে পারলুম না। আমি বসার মিনিট খানেকের মধ্যেই সে লোকের ডাক এলো। বেয়ারা ঘরে ঢুকে বিশ্বনাথ সোলাঙ্কি বলতেই চিনে ফেললুম লোকটাকে। ফিল্ম পত্রিকায় এর ছবি আমি আগে দেখেছি, কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করা কেন? কৌতূহল হওয়াতে আমার পাশে বসা ভদ্রলোককে জিজ্ঞেস করলুম, আচ্ছা, যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধহয় একজন ফিল্ম স্টার, তাই না? স্টার হলে কি আর এখানে দেখতে পেতে? হতে চেয়েছিল স্টার, কিন্তু 3টে ছবি পরপর ফ্লপ খাওয়াতে অন্য রাস্তা দেখছে। ভদ্রলোক আরও বললেন যে সোলাঙ্কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে, ধনী বাপের পয়সা উড়িয়েছে জুয়ো খেলে আর ওই ফুর্তি করে। তারপর মুম্বাই গিয়ে ফিল্মের হিরো হবার চেষ্টায় বিফল হয়ে আবার ফিরে এসেছে এখানে। যিনি এসব খবর দিলেন তিনি নিজেও অবশ্যই একজন ক্যান্ডিডেট। 5 জনের সকলেই মডেল হওয়ার আশায় এসেছেন। তবে হ্যাঁ, তার মধ্যে ওই সোলাঙ্কির চেহারাটাই মোটের উপর ভালো, যদিও যাকে ওই পৌরুষ বলে সেই জিনিসটার একটু অভাব। আমার ডাক পড়ল সবার শেষে। যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই দেখলাম স্টুডিও, কারণ এদিকে রয়েছে বেশ বড় একটা কাঁচের জানলা,
ঘরের এক পাশে একটা ইজেল আর তার পাশে একটা টেবিলের উপর আঁকার সরঞ্জাম। এই সবের মধ্যেই একটা ডেস্ক পাতা রয়েছে, আর তার দুদিকে দুটো চেয়ার। একটায় বসেছেন ওই মার্তণ্ড সাহেব। সাহেব কথাটা ভুল হলো না, কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ একেবারে চোস্ত। এই শকুনি মার্কা নাক, ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় লম্বা ঢেউ খেলানো চুল নেমে এসেছে একেবারে কাঁধ অবধি। পোশাক সম্ভবত নিজেরই ডিজাইন করা, কারণ জাপানি, সাহেবি আর মুসলমানি পোশাকের এমন খিচুড়ি আর আমি কখনো দেখিনি। 5 মিনিট কথা বলে তারপর আমার জামা খুলিয়ে আমার বাইসেপ, ট্রাইসেপ আর ছাতি দেখে ভদ্রলোক আমাকে সিলেক্ট করে নিলেন। ডেইলি সিটিংয়ে 100 টাকা, অর্থাৎ বুঝতে পারছিস মাসে 30 দিন কাজ হলে 3000। আর আজকের দিনে ওই টাকা প্রায় 10-15 হাজারের সামিল। পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেল। যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন, তাতে প্রধান চরিত্র হব আমি। নারী চরিত্রের জন্য আছেন ওই মিসেস মার্তণ্ড, আর ওদেরই 19 বছরের মেয়ে শকুন্তলা। খুচরো পুরুষের জন্য মডেলের অবশ্য অভাব নেই। মার্তণ্ডের পৌরাণিক পোশাকের স্টকও বিরাট। পাকড়ি, মুকুট, ধুতি, চাদর, কোমরবন্ধ, এই তাগা, তাবিজ, নেকলেস সবই আছে। অর্জুনের লক্ষ্যভেদ দিয়ে আঁকা শুরু হলো। তার জন্য একটা জবরদস্ত ধনুকও তৈরি করিয়ে রেখেছিলেন আর্টিস্ট মশাই। হুসেন সাগর লেক থেকে 5 মিনিটের হাঁটা পথে 150 টাকা ভাড়ায় 2টি ঘর নিলাম আমি। বাড়িওয়ালা মোতালেব হোসেন অতি সজ্জন ব্যক্তি। বাঙালিদের সম্বন্ধে খুব উঁচু ধারণা। রোজ সকালে আন্ডা টোস্ট খেয়ে বেরিয়ে পড়ি। এই 9টা থেকে 1টা পর্যন্ত সিটিং। তার মধ্যে আবার চা পানের জন্য 10 মিনিটের বিরতি থাকে 11টায়। কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে। হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি, সন্ধ্যাবেলায় লেকের ধারে একটু বেরিয়ে 10টার মধ্যে আবার ঘুমিয়ে পড়ি। এছাড়া আরও একটা কাজ আছে, সেটা হলো ওই পুরাণের গল্প পড়ে মার্তণ্ডর জন্য সুইটেবল সাবজেক্ট খুঁজে রাখা। মার্তণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে, তাও তেমন খুঁটিয়ে নয়, তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে। আমি মার্তণ্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা, বুঝলি। আমি জানতুম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারাটা খুব জুৎসই, কিন্তু কাজের বেলা গন্ডগোলটা কোথায় হলো আর কিভাবে যে হলো সেটা আমি তোমাদের এবার বলি। হ্যাঁ রে, বাইরে বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে। হ্যাঁ, সে যাকগে। তবে শোন, 4 মাস একটানা সিটিং দিয়ে 8টা ছবি হয়ে গেছে। এমন সময় একদিন সন্ধ্যাবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি। একটা পুরনো মসজিদের পাশ দিয়ে রাস্তা। জায়গাটা কেমন যেন একটু নিরিবিলি। মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে আমি সবে পৌঁছেছি। এমন সময় পিছন দিক থেকে মাথায় একটা বাড়ি খেয়ে চোখে যেন একেবারে ফুলঝুরি দেখলুম। জ্ঞান হলে পরে দেখি হাসপাতালের বিছানায় আমি শুয়ে আছি। মাথায় আর বাঁ হাতে বেদম পেন। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক সহৃদয় ভদ্রলোক তার গাড়িতে তুলে
সোজা হাসপাতালে নিয়ে এসেছেন। হাতের ব্যথাটা আর কিছুই নয়, যখন পড়েছি তখন ওই রাস্তায় একখণ্ড পাথরে লেগে কোনোইটা করে ফ্র্যাকচার হয়েছে। এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে, বুঝলি। আমার ওয়ালেটে ছিল 150 টাকা, সেটি তো গেছে। আর আমার 700 টাকা দামের সাদের ওমেগা ঘড়িটাও গেছে। পুলিশে খবর দিয়ে কোনো ফল হয়নি, কারণ এ ধরনের অঘটন রাস্তাঘাটে এখানে নাকি প্রায়ই ঘটে। হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হলো 3 সপ্তাহ। জখম হবার 4-5 দিনের মধ্যেই আমি মর্তণ্ডকে একটা পোস্ট কার্ড ছেড়ে দিয়েছিলাম আমার অবস্থাটা জানিয়ে। 3 দিনের মধ্যেই তার উত্তর এসে গেল। দুঃসংবাদ, বুঝলি, সে বিরাট দুঃসংবাদ। মার্তণ্ড লিখেছে যে বিক্রমাদিত্য সিরিজের জন্য অর্ডার পেয়ে গেছেন তিনি। অমুক তারিখের মধ্যে 6খানা ছবি দিতে হবে, তাই সে অন্য মডেল নিতে বাধ্য হয়েছে। আমার মতো কোয়ালিফিকেশন নাকি তার নেই, কিন্তু নিরুপায়। এ সিরিজ শেষ হলে পরে প্রয়োজন হলে আমায় আবার জানাবেন, ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে তো আর করার কিছু নেই, তাই অগত্যা সময় কাটানো এবং যা হোক কিছু রোজগারের জন্য অন্ধ্র হেরাল্ড পত্রিকায় একটু আধটু লিখতে শুরু করলুম। 6খানা ছবি আঁকতে মার্তণ্ডের লাগবে অন্তত 3 মাস, অর্থাৎ আমার প্রায় 9,000 টাকা লোকসান করে দিয়েছে ওই হায়দ্রাবাদের গুন্ডা। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মার্তণ্ড সাহেবের। আমায় নাকি তার খুব প্রয়োজন। বেশ কৌতূহল নিয়ে হাজির হলাম মার্তণ্ডের স্টুডিওতে। ব্যাপারটা কি? মার্তণ্ড বললেন, আমাকে একটা ভালো স্কেলিটন জোগাড় করে দিতে পারো? 2-1 জনকে বলেছি, কিন্তু বিশেষ ফল হয়নি, তাই তোমার কথা মনে হলো। যদি পারো তো ভালো কমিশন দেব, আমার বিশেষ দরকার। জিজ্ঞেস করলুম, স্কেলিটনের প্রয়োজন হচ্ছে কেন? শুনে মার্তণ্ড বললে, বেতাল পঞ্চবিংশতির ছবি আঁকবেন। বিক্রমাদিত্যের কাঁধে বেতাল হবে ছবির সাবজেক্ট। বেতালের গল্প তো আজকালকার ছেলেমেয়েরা পড়ে কিনা আমি জানি না, আমরা এককালে খুব উপভোগ করতুম। এক সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আদেশ করেছে 2 কোষ দূরে শ্মশানে শিরিষ গাছে একটা মরা ঝুলছে, সেইটে তুমি আমার কাছে এনে দাও। বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মরার গলার দড়ি তলোয়ারের এক কোপে কেটে ফেলতেই মরা মাটিতে পড়ে একেবারে খিলখিল খিলখিল করে হেসে উঠল। ছেলেবেলায় জিন্দা লাশ বলে একটা হিন্দি ছবি দেখেছিলাম, এও হলো সেই জিন্দা লাশ। এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে। এই ভূতে পাওয়া মরাকেই বলে বেতাল। বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন, আর বেতাল তাকে হেঁয়ালি গল্প বলছে। রাজা যদি হেঁয়ালি ঠিক উত্তর দেন, তাহলে মরা আবার তার কাছ থেকে শিরিষ গাছে ফিরে যাবে, আর যদি ভুল উত্তর দেন তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন। যাই হোক, আমি তো মার্তণ্ডকে বললাম, কিন্তু সাহেব, বেতাল তো কঙ্কাল নয়, সে তো সব দেহ।
শুনে মানতণ্ড বললেন, স্কেলিটন পেলে আমি ছবিতে তার গায়ে চামড়া বসিয়ে নিতে পারবো, কিন্তু স্কেলিটন আমার চাই। আমি বললুম, তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে তো? হবে বই কি, বললে মাতণ্ড। আমি তার সাথে কথা বলেছি, সে বললে তার কোনো ভয় ডর নেই। এখন তুমি বলো, তুমি জোগাড় করে দিতে পারবে কি না? বললুম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, তবে এ কিন্তু অল্প খরচে হবে না, আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতেও হতে পারে। মাতণ্ড আমার হাতে 2000 টাকা দিয়ে বললে, এই হলো কঙ্কালের 7 দিনের ভাড়া, এটা দাম নয় কিন্তু, আর তোমায় আমি 200 দিয়ে দেব। স্কেলিটন পাওয়া আজকের দিনে খুবই কঠিন, সেটা সকলেই জানে। যাও পাওয়া যায় সবই প্রায় ওই বিদেশে এক্সপোর্ট হয়ে যায়, কিন্তু তখনও যে সহজ ছিল তা নয়, বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায়। আমি অনর্থক খোঁজাখুঁজি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললুম। মোতালেব সাহেব হায়দ্রাবাদে রয়েছেন 42টি বছর, এখানকার নারী নক্ষত্র উনি সবই জানেন। আমার কথা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে তিনি বললেন, একটা স্কেলিটনের কথা মনে পড়ছে বটে, তবে সেটা আসল কঙ্কাল না যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা বলতে পারবো না, আর সেটা এখনো সে লোকের কাছে আছে কিনা তাও জানি না। কে সেই লোক? এক ম্যাজিশিয়ান, আসল নাম কি জানি না, তবে ভোজরাজ নামে খেলা দেখাতো। তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা। কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত, তাস খেলতো, দুজনে পাশাপাশি হাঁটাচলা করত। সে এক তাজ্জব ব্যাপার। খুব নাম করেছিল লোকটা, তবে বছর 15 তার কোনো হদিশ পায়নি। ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম। সে কি হায়দ্রাবাদেরই লোক? হ্যাঁ, তবে তার ঠিকানা জানি না। অন্ধ্র অ্যাসোসিয়েশনে খোঁজ করে দেখতে পারো, তারা ফিরে বছর ভোজরাজের খেলার ব্যবস্থা করত। অন্ধ্র অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোজরাজের এককালে ঠিকানা পাওয়া গেল। আশ্চর্য, গিয়ে দেখি লোকটা এখনো সেখানেই আছে। চকবাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে 2টি ঘর নিয়ে তিনি থাকেন। বয়স 80-টাশি হবে, মুখ ভর্তি একরাশ খয়েরি রঙের দাড়ি, মাথায় চকচকে টাক, গায়ের রং আবলুস। আমায় দেখে হিন্দিতে প্রথমেই তিনি বললেন, বেঙ্গলি বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে। লোকটা তাহলে বোধহয় গুনতে জানে। এবারে আর ভনিতা না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম। বললুম, যদি সে কঙ্কাল এখনো আপনার কাছে থেকে থাকে, আর যদি সেটাকে সপ্তাহখানেকের জন্য ভাড়া দিতে পারেন, তাহলে আমার নসিব কিছুটা ইমপ্রুভ করতে পারে। যিনি ভাড়া নেবেন তিনি 2000 টাকা দিতে রাজি আছেন। সে কঙ্কাল এখনো আছে কি? ওহা, একটা কেন, দুটো আছে, দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো। আমি একটু থতমত খেয়ে গেলুম। আরে ঘবরাবার কিছু নেই, কঙ্কাল তো তোমারও আছে নাকি? কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ। তোমার কঙ্কাল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কনুইয়ের হাড়ে ওই যে চিত ধরলো, ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল।
তুমি জোয়ান বলেই জোড়া লাগলো। আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙতুম, আমাকে কি আর কোনোদিনও উঠতে হতো? এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না। আচ্ছা, আমায় কে জখম করলো সেটা কি বলতে পারেন? এ ভেরি অর্ডিনারি গুন্ডা, তবে তার পিছনে অন্য কেউ আছে কি না তা জানি না, থাকতেও পারে। সেটা জানতে পারে আমার কঙ্কাল। সেটা আমার চেয়ে আর অনেক বেশি জ্ঞানী। তুমি চাইছো সে কঙ্কাল? ঠিক আছে, আমি দিতেও প্রস্তুত আছি। অনেক কাল রোজগার নেই, দেনা জমে গেছে বিস্তর। 2000 টাকা পেলে সব শোধ হয়ে যাবে, আমিও নিশ্চিন্তে মরতে পারি। কিন্তু একটা কথা বলি তোমায়, এ কঙ্কাল যে সে কঙ্কাল নয়। যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। মাটি থেকে 5 হাত শূন্যে উঠে যোগ সাধনা করতেন, বায়ু থেকে আহার্য আহরণ করতেন, ফলমূলের দরকার হতো না। তার তেজ ছিল সামান্য। একবার তো সাধনার সময় এক চোর তার কুটিরে ঢুকে ঘুটি বাটি সরাতে গিয়েছিল। হাত বাড়ানো মাত্র আঙুলগুলো বেঁকে যায়। কুষ্ঠ কুষ্ঠ। কেউটে ছবল মারতে এলে সব বস্ত হয়ে যেত। বাবাজি কিচ্ছুটি হতো না। আমি একটা কথা না বলে পারলুম না, কিন্তু এই বাবাজির কঙ্কালকেও তো আপনি বসে এনেছিলেন। একে দিয়ে ভেলকি দেখাতেন স্টেজে। তাহলে বলি শুনো, কঙ্কালকে আমি কোনোদিনও বসে আনিনি। এসবই তার খেলা। অন্য যা ম্যাজিক দেখাতুম সেগুলো কিছুই না, সব যন্ত্রপাতির কারসাজি। লোকে ভাবত কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায়। মনে মনে তার শিষ্য হয়ে আমি একটানা 10 বছর তার পদসেবা করি। তখন আমার তরুণ বয়স। ম্যাজিক সম্বন্ধে আমার একটা কৌতূহল ছিল এই পর্যন্ত। গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি। তারপর একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, বেটা, তোর উপর আমি খুশি হয়েছি, তবে তুই এখন সংসার ত্যাগ করতে যাসনি। তোর অনেক কাজ, তুই হবি ভোজবাজির রাজা। তোর নাম হবে না, ব্যাপারটা হচ্ছে যে কাজে নাম করবি সেই কাজেই আমি তোকে সাহায্য করব, তোর সেবার প্রতিদান দেব। তবে সেটা এখন নয়, আমি মরবার পর। আমি বললাম, সেটা কিরকম করে হবে যদি একটু বুঝিয়ে দেন। গুরুজি আমাকে সন তারিখ বলে দিয়ে বললেন, এই দিনে যাবি তুই নর্মদার তীরে মান্দাতা শহরে। সেখানে শ্মশানে গিয়ে দেখবি একটা বেল গাছ। সেই গাছ থেকে নদীর ধার ধরে পশ্চিমে চলে যাবি 999 পা। সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ আর বাবুল গাছের মধ্যে আকন্দ ঝোপের পাশে একটা কঙ্কাল। সেটাই আমি। সেটাকে তুই নিয়ে যাস, সেটাই সাহায্য করবে তোর কাজে। আদেশ মানবে, লোকে দেখে তোকে বাহবা দেবে। তারপর কাজ ফুরিয়ে গেলে সেটাকে নদীর জলে ফেলে দিবি। যদি তখনও কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না, কোন আবার তুলে এনে তোর কাছে রেখে দিবি। সব শুনে টুনে ভোজরাজকে জিজ্ঞাসা করলুম, ওটা জলে ফেলে দেওয়ার সময় কি এখনো আসেনি? ভোজরাজ বললেন, না, একবার মুসির জলে ফেলে দেখেছিলাম, ডোবেনি। এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার কর্কট রাশিতে জন্ম তো? হ্যাঁ। পঞ্চমী তিথি? আগে হ্যাঁ। তবে তুমি সেই লোক। অবশ্যই রাশি আর তিথি না মিললেও তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি সিধে লোক।
বাবার কঙ্কালের হিল্লেটা তোমার হাত দিয়ে হলে ভালোই হবে। আমার বিশ্বাস বাবারও তোমাকে ভালো লাগতো। তিনি সচ্চা লোক পছন্দ করতেন। তাহলে এখন কি করতে হবে? আগে ওই বাক্সটা খোলো। ঘরের এক পাশে একটা বড় কাঠের সিন্দুকের দিকে দেখিয়ে দিলেন ভোজরাজ। আমি গিয়ে ডালাটা তুললুম। ভেতরে কিংখাবের কাজ করা একটা গাঢ় লাল মখমলের উপর হাঁটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো রয়েছে। ভোজরাজ বললেন, হ্যাঁ, ওটাকে তুলে বাইরে আনো। দেখলুম তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সঙ্গে পেঁচানো রয়েছে। পাঁজরটা দুহাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলুম। ভোজরাজ বললেন, হ্যাঁ, এবার ওটাকে দাঁড় করাও। করালুম। এবার হাত দুটো ছেড়ে দাও। হাত সরিয়ে আনলাম, আর সঙ্গে সঙ্গে আমার চোখ তো একেবারে টেরিয়ে গেল। কঙ্কাল নিজের থেকেই দাঁড়িয়ে রয়েছে, কোনো সাপোর্ট নেই। এবারে ওটাকে গড় করো। এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি। কাজটা যে কি তা জানি না, তবু রিস্ক না নিয়ে গড় না করে একেবারে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়লুম স্কেলিটনের সামনে। যা করছো তা বিশ্বাস করে করছো তো? জিজ্ঞেস করলেন ভোজরাজ। বললুম, আমার মনের সব কপাট খোলা ভোজরাজজি। আমি হাঁচি, টিকটিকি, ভূত, প্রেত, দত্তি, দানা, বেদ, বেদান্ত, আইনস্টাইন, ফাইনস্টাইন সব মানি। বাহ, ভেরি গুড। এবার তুমি ওটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাজ হয়ে গেলে ওটাকে মুসি নদীর জলে ফেলে দিও। কঙ্কাল পেয়ে তো অত্যন্ত খুশি হয়ে মার্তণ্ড আমাকে 200 টাকার জায়গায় 500 টাকা বকশিস দিয়ে ফেললেন। তারপর বললেন, আজ সন্ধ্যায় কি করছো? কেন বলুন তো? আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করব। তুমি এলে ভালোই হয়। আমি তো জানতাম আপনি সকালে ছাড়া ছবি আঁকেন না। আরে এটার জন্য স্পেশাল ব্যবস্থা। এই ছবির জন্য যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে। এই দৃশ্যটার জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছি। আমি সেটাই তোমাকে দেখাতে চাই। কিন্তু মডেল যদি আপত্তি করে? তুমি যে ঘরে আছো সেটা সে জানবেই না। তুমি ঠিক 7টার সময় এসে স্টুডিওর ওই কোণটাতে চুপটি করে দাঁড়িয়ে থাকবে। আলোগুলো তো সব মডেলের ওপর ফেলা থাকবে, তার পেছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না। আরে এককালে অ্যামেচার থিয়েটার করেছি, জানতুম ফুটলাইটের পেছনে দর্শকদের প্রায় দেখাই যায় না। এও সেই একই ব্যাপার আর কি। আমি রাজি হয়ে গেলাম। একটা ধুকপুকুনির ভাব নিয়ে 7টার ঠিক 5 মিনিট আগে হাজির হলুম মার্তণ্ডের বাড়ি। ওর ওই মাদ্রাজি চাকর শিবশরণ আমাকে দরজা ফাঁক করে ঢুকিয়ে দিলেন স্টুডিওতে। মডেলের জায়গাটা এখনো খালি, তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিফ করার মতো ব্যাপার সেটা। যে শ্মশানে ভূত পিশাচের নৃত্য হচ্ছে সেখানে এরকম আলোরই তো দরকার। মার্তণ্ড বসে আছে ক্যানভাসের ঠিক সামনে, আর তার পাশে একটা জোরালো ল্যাম্প। আর চোখে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করলো। সেটা হলো স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা। বুঝলাম সেই ঘরেই মডেল তৈরি হচ্ছেন। এবারে আর একটা জিনিসের দিকে দৃষ্টি গেল, সেটা হলো ওই কঙ্কাল। একটা হ্যাট স্ট্যান্ডের ডাঁটি থেকে সেটা ঝুলছে, তার গায়ে ভৌতিক আলো করে সেটা আরো ভৌতিক দেখাচ্ছে, আর তার সঙ্গে ভৌতিক হাসি। তোরা হয়তো লক্ষ্য করেছিস কিনা জানি না,
32 পাটি দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলির দিকে চাইলেই মনে হয় যেন সেটা হাসছে। একটা টুক শব্দ শুনে অন্য ঘরে দরজাটার দিকে চোখ গেল। তলোয়ার হাতে রাজ পোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন একেবারে দরজা খুলে। পাকানো গোঁফ, গালপাট্টা, লম্বা ঢেউ খেলানো চুল, কোনো ভুল নেই। মনটা কেমন হু হু করে উঠল রে, কারণ ওই পাটটা আমারই পাওয়ার কথা। দৈব দুর্বিপাকে ফসকে গেল। রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন। মার্তণ্ড উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হ্যাট স্ট্যান্ডের দিকে। কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে চাপিয়ে দিয়ে তিনি বললেন, এটার হাত দুটোকে তোমার কাঁধের ওপর দিয়ে একেবারে সামনের দিকে ঝুলিয়ে দাও, আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার বাঁ হাত দিয়ে চেপে ধরে থাকো। দেখলুম মডেল দিব্যি মার্তণ্ডের ইনস্ট্রাকশন পালন করলে। লোকটার সাহসের প্রশংসা না করে উপায় নেই। মার্তণ্ড তো ছবি আঁকা শুরু করে দিলেন। প্রথমে চারকোল দিয়ে স্কেচটা করে তারপর রং চাপানো হবে। এর আগে তো আমি মডেল হতুম, তাই আঁকাটা কেমন হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল না। আজ দেখতে পেলুম মার্তণ্ডের নিপুণ হাতের কাজ। মিনিট 5 হয়নি, হঠাৎ মনে হলো স্টেজের দিক থেকে একটা গোঙানির শব্দ পাচ্ছি। আর্টিস্ট এত মশগুল যে তার কানে শব্দটা যায়নি। সে খালি বললে, স্টেডি স্টেডি। কারণ রাজা অল্প অল্প হেলতে দুলতে শুরু করেছেন। আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে আর পারছে না। সে এপাশ ওপাশ করছে, আর তার মুখ দিয়ে যে শব্দটা বেরোচ্ছে সেটাকে গোঙানি ছাড়া আর কিছু বলা যায় না। হোয়াটস দ্য ম্যাটার? বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মার্তণ্ড। এদিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি, কারণ চোখের সামনেই দেখতে পাচ্ছি তো কি ঘটছে। কঙ্কালের হাত দুটো আর ঝোলানো নেই, সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের থুতনির নিচে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে, সেটা আর কোনোদিনও খোলা যাবে বলে আমার মনে হয় না। মডেলের অবস্থা এখন শোচনীয়। তার গোঙানি ক্রমে পরিত্রাহী আত্মনাদে পরিণত হয়েছে, আর সে তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দু হাতের সমস্ত শক্তি দিয়ে কঙ্কালের হাত দুটো আলগা করার চেষ্টা করছে। মার্তণ্ড একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছে মডেলের দিকে, কিন্তু দুজনের কম্বাইন চেষ্টা এবং শক্তি প্রয়োগেও কোনোই ফল হলো না। মার্তণ্ড তো হাল ছেড়ে দিয়ে টলতে টলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেওয়ালের গায়ে একেবারে এলিয়ে পড়ল। আমার কিংকর্তব্য বিমূঢ় ভাবটা যদিও বেশিক্ষণ থাকেনি, কিন্তু তার মধ্যেই মডেল কাঁধে কঙ্কাল সমেত মাটিতে একেবারে গড়িয়ে পড়েছে। এদিকে ঘর ঘরে গলায় মার্তণ্ড বলছে, ডু সামথিং। আমি এবার এগিয়ে গেলাম মঞ্চের দিকে। আমার কিন্তু ভয় কেটে গেছে এরই মধ্যে, কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না, আমার চেষ্টায় কোনো বাধাও দেবে না। কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা আমার একেবারে ভোঁ করে উঠল। রাজার চুল, গোঁফ, গালপাট্টা, পাকড়ি সবই আলগা হয়ে খসে পড়েছে, আর তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে
সেটা কিন্তু আমার চেনা। ইনি হলেন ওই মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ সোলাঙ্কি। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে একটা পর্দা সরে গিয়ে জাজ্জল্যমান সত্যিটা একেবারে বেরিয়ে পড়ল, আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পৈশাচিক বুদ্ধি। আমি সোলাঙ্কির উপর ঝুঁকে পড়ে বললাম, কি এবার বলো তো দেখি, আমার জায়গাটা দখল করার জন্য আমার মাথায় বাড়ি তুমি মেরেছিলে কিনা? না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার কোনো মুক্তি নেই। সোলাঙ্কির চোখ একেবারে ঠিকরে বেরিয়ে আসছে। সে সেই অবস্থাতেই দম বেরিয়ে আসা গলায় বলে উঠল, Yes. 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 Save me. Save me, please. Please. আমি মার্তণ্ডর দিকে ফিরে বললুম, তুমি সাক্ষী শুনলে তো, কারণ একে আমি এবার পুলিশে দেব। মার্তণ্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। এবার কঙ্কালের কাঁধ ধরে মৃদু টান দিতেই সেটা রাজার কাঁধ ছেড়ে উঠে এলো, সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো। এরপরে অবশ্যই সোলাঙ্কি মশায়ের আর মডেল হওয়া হয়নি, কারণ তাকে বেশ কিছুদিন ওই পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল। তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন এই তারিণীচরণ বাড়ুজ্জে। ঘটনাটা মার্তণ্ডকেও কাবু করে দিয়েছিল ঠিকই, কিন্তু দিন সাতেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরোদমে কাজে লেগে গেলেন। বেতালের ছবি শেষ হওয়ার পর দিনই মুসি নদীর জলে কঙ্কালটাকে আমি ফেলে দিলাম। চোখের নিমেষে সেটা তলিয়ে গেল একেবারে জলের তলায়। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা একটি অনবদ্য কাহিনী তারিণী খুড়ো ও বেতাল। গল্পের সূত্রধার এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে আমি রায়া, তারিণী খুড়োর ভূমিকায় সুকুমার মাইতি, অন্যান্য চরিত্রে প্রীতম, সুমন, সুদীপ্ত এবং সাগ্নিক, পোস্টার ডিজাইনে প্রীতম। ধন্যবাদ জানাই বৈচিত্র্য পরিবারের সকল সদস্যদের। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।